রহস্য রোমাঞ্চে ঘেরা বাংলা তথা বিশ্ব সাহিত্যের নানান গল্প নিয়ে আসছি আমরা আমাদের চ্যানেল মৃতের শহর। সাসপেন্স স্টেশন মৃতের শহরে আজ আপনাদের জন্য E.F. বোজম্যানের লেখা দ্য রেড কেন। শুরু হচ্ছে আজকের গল্প। ওর নিষ্পাপ মুখে পরিশ্রমী ও স্বাধীন জীবনের সৌন্দর্য নিঃস্বার্থভাবে ছড়িয়ে আছে। অন্তত প্রথম দেখায় আমার তাই মনে হয়েছিল। কারখানার কাছ থেকে নির্জন জঙ্গলের দিকে এগিয়ে যাওয়া রাস্তার উজ্জ্বল নিয়ন আলোর নিচে ওকে আমি প্রথম দেখি। কর্মব্যস্ত শিল্প অঞ্চল ও ধূ প্রান্তরকে বিচ্ছিন্ন করে রেখেছে এই নির্জন জঙ্গল। সময়টা ডিসেম্বরের কুয়াশায় ঘেরা এক সন্ধে। শত শত গাড়ি, স্কুটার, বাস ঝাঁকে ঝাঁকে বিভিন্ন কারখানা থেকে বেরিয়ে এগিয়ে চলেছে শহরের দিকে। বহুদিন পর ব্যবসার কাজে এই জেলায় আমাকে ফিরে আসতে হয়েছে এবং মনে মনে ঠিক করেছি কারখানাগুলো বন্ধ হলেই আমার এক পুরনো প্রিয় বান্ধবীর সঙ্গে আমি দেখা করতে যাব। 30 বছর ওর সঙ্গে আমার দেখা সাক্ষাৎ নেই। ওর বাড়িতে পৌঁছবার সবচেয়ে সহজ পথ জঙ্গলে অদৃশ্য হয়ে গিয়ে অসংখ্য হিজিবিজি মেঠো পথের সঙ্গে একটি পথ ধরে চলা। কারখানা থেকে বের হয়ে পাকা রাস্তা ধরে শখানেক গজ এগিয়ে গেলাম। তারপর ভাষা ভাষা মনে পড়া একটা মেঠো পথে মোড় নিলাম। গাছ ও ঝোপের ফাঁক দিয়ে বহুদূরের বাড়িগুলোর জানালার আলোর বিন্দুগুলো জোনাকির মতো ক্ষণিকের জন্য দেখা দিয়ে মিলিয়ে যেতে লাগলো। বেশ ভালো করেই জানি এছাড়া বাকি পথটুকু আলোর কোনো সন্ধান পাওয়া যাবে না। ওর বাড়ির পথটা চিনে যেতে খুব কষ্ট হলো না, কারণ যেখানেই বুনো ঝোপঝাড় রাস্তায় উঠেছে মনে হয়েছে সেখানেই মেঠো পথটুকু অ্যালফল্ট দিয়ে বাঁধিয়ে কৃত্রিমভাবে রক্ষা করা হয়েছে। পাকা রাস্তা পেছনে ফেলে যখন এ পথটা ধরেছি তখন ভীষণ অবাক হয়ে লক্ষ্য করলাম এ পথ শুধু আমি একাই বেছে নিইনি। ফিরে তাকিয়ে ঘনিয়ে ওঠা অন্ধকারে সেই কালজয়ী মুখের লোকটিকে দেখতে পেলাম। খুব ঠান্ডা পড়েছে বলে আমি একটু থমকে দাঁড়ালাম। ছায়া শরীরকে আমার পাশাপাশি আসতে দিলাম। যা বলেছেন উত্তর এলো এবং ছোটখাটো বলিষ্ঠ গড়নের জনৈকা মহিলা আমার পাশে এসে উপস্থিত হলো। দেখবেন আজকে রাতটা কিন্তু একেবারে খুটখুটে অন্ধকার হবে। এই জঙ্গলটুকু আপনার সঙ্গে গেলে আপনার কোনো আপত্তি আছে? পথটা যা নির্জন। চিন্তা করবেন না, আমার এইসবে অভ্যেস হয়ে গেছে। যা দিনকাল পড়েছে তাতে শত সাবধান হয়েও নিস্তার নেই। কাগজে নিশ্চয়ই পড়েছেন কিছু উটকো লোক এই অঞ্চলে দিন রাত ঘুরে বেড়াচ্ছে। এ পথে আমি একাই যাতায়াত করি, দিনে রাতে সব সময়, কিন্তু এ পর্যন্ত কেউ আমাকে অসম্মান করার চেষ্টা করেনি। অবশ্য যদি করতো তাহলে উপযুক্ত শিক্ষাই পেত। আমার হাতে সবসময় এই লাঠিটা থাকে। অন্ধকার সত্ত্বেও ওর হাতের লাল রঙের ছড়িটা আমার নজরে পড়ল। বুঝলাম দক্ষতার সঙ্গে ব্যবহার করলে এই বস্তুটি আত্মরক্ষার জন্য একটি কার্যকরী অস্ত্র। না, সন্দেহ নেই যে নিজেকে রক্ষা করার ক্ষমতা আপনার আছে।
জানেন, আততায়ীরা কিছু করে ওঠার আগেই আমি ওদের চমকে দিই। আর এখানকার সবচেয়ে অন্ধকার গলিখুঁচিগুলো আমি এত ভালো করে চিনি যে ভূত ছাড়া যে কেউই আসুক না কেন, আমি নিজেকে ঠিকই রক্ষা করতে পারবো। ভূত? আমি হাসিতে ফেটে পড়লাম। ভূতে আমি বিশ্বাস করি না, তবে সাধারণ মনুষ্যত্বের খাতিরে আসুন, এই পথটুকু আমরা একসঙ্গে যাই। ঠিক সেই মুহূর্তে ঝোপের আড়াল থেকে একটা মানুষের ছায়া আবির্ভূত হলো। এক পলক তাকালো আমার সঙ্গিনীর দিকে, কিন্তু ওর সঙ্গে আমাকে দেখে দ্রুত পায়ে সামনের রাস্তা ধরে এগিয়ে চলে গেল। দেখলেন তো, আমি বললাম, সৌভাগ্য বলতে হবে আমি আপনার সঙ্গে ছিলাম। সত্যি আপনাকে ধন্যবাদ দেওয়া উচিত। ও বলল, কিন্তু আসলে ওই ভদ্রলোক আমার পাশেই থাকে। আমার বছরখানেক আগে থেকে উনি ওখানে আছেন। এই তো সেদিনই ওর ঘাস ছাওয়া হলো। তার মানে? আমি বললাম, পৃথিবীকে দেখছি কম দিন তো হলো না। সারাটা জীবন ধরে ভগবানে আর নিজের সঙ্গতিতেই বিশ্বাস করতে শিখেছি। তাই এই কথা আপনাকে বলতে পারি, প্রতি 10 জন লোকের মধ্যে 9 জনই ভালো লোক। সে আপনি বিশ্বাস করুন আর নাই করুন। আর 10 নম্বর লোকটি? সে হয় সাধু, নয়তো ঘোরতম পাপী। যদি সেই পাপীর সঙ্গে আপনার মোলাকাত হয়, তখন আপনি কি করবেন? সেই পাপীকে রক্ষা করতেই তো যিশু পৃথিবীতে এসেছিলেন। তাকে আমি সবসময় সেই কথাই বলি। বেশ কিছুক্ষণ আমরা নীরবে পথ চললাম। এমন সময় দেখি সরু পিচের রাস্তাটা একটা ঝর্ণাকে ঘিরে
মেঠো পথের এক চৌমাথায় এসে আমরা পৌঁছলাম। ও সেখানে হঠাৎ থেমে পড়ল। আমি এবার বাঁ দিকে যাব। আপনি নিশ্চয়ই সোজা গিয়ে বড় রাস্তায় পড়বেন। হ্যাঁ, আপনি কি করে জানলেন? আমার প্রশ্নকে আমল না দিয়ে ও বলল, এখন নিশ্চয়ই আপনার আর একা লাগবে না, অন্ধকারেও নিশ্চয়ই ভয় পাবেন না। কি বলেন? আপনার রাস্তা তো আর বেশি নেই। আমি অবাক হয়ে হেসে ফেললাম। বললাম, ভয় কিসে পাবো? কে বলতে পারে? তার চেয়ে বলে কি, আমার লাঠিটা বরং আপনি ধার নিন, কেউ এলে আটকাতে পারবেন, অবশ্যই ভূত ছাড়া। এ কথা বলে ও চাপা স্বরে হাসল। না, আপনার লাঠিটা আমি নিতে পারবো না। কিন্তু ও নাছোড়বান্দা বলল, আহা, পরের বার দেখা হলে না হয় ফেরত দিয়ে দেবেন। আর মনে রাখবেন, কখনো নিজেকে একা ভাববেন না, এক মুহূর্তের জন্য না। আপনাকে শুধু একটু অন্য কথা ভাবতে হবে, এই যা। ও একটু ইতস্তত করলো, যেন মনের ভেতরে বলতে চাওয়া কথাগুলো খুঁজে বেড়াচ্ছে। যেমন ধরুন, আজকের এই ঘটনা আপনি কখনো ভুলতে পারবেন না। এই যে সময়টুকু আমরা একসঙ্গে হেঁটে এলাম, এই কথা চিরকাল আপনার মনে থাকবে। কি মনে থাকবে তো? দেখবেন, কখনো ভুলবেন না, কখনো না। বলুন। ছোট্ট করে হাসলো। আমি নতুন করে প্রতিবাদ জানাবার আগেই ও বাঁদিকের পথ ধরে এগিয়ে গেল। মিলিয়ে গেল ঘন অন্ধকারে। শুভরাত্রি, আমি চেঁচিয়ে বলে উঠলাম, কিন্তু কোনো উত্তর পেলাম না। সুতরাং যে সাক্ষাৎকারের উদ্দেশ্যে রওনা হয়েছি সেদিকেই মনোযোগ দিলাম। ইতিমধ্যে অন্ধকার অনেক গাঢ় হয়েছে। চড়াইয়ের শেষ 100 গজ হাতের লাঠি দিয়ে কাটা ঝোপ সরিয়ে পার হতে পেরে খুশি হলাম। বড় রাস্তায় পড়লেই কয়েকটা লাইট পোস্টের দেখা পাওয়া যাবে। হ্যাঁ, ওই তো। সামনের জানালার পর্দার ফাঁক দিয়ে আলো ছিটকে পড়েছে রাস্তায়। আমার মনে পড়ে গেল 30 বছর আগের লণ্ঠনের আলোর কথা। পাথরে বাঁধানো একটা পথ খেয়ালিভাবে এগিয়ে গেছে অগোছালো ফুলের বাগানের মধ্যে দিয়ে। বসন্তে ও গ্রীষ্মে সেই ফুলের বাগানের রঙের আগুন খেলে যায় সদর দরজার কাছে। আর সদর দরজার ঠিক পেছনে বসবার ঘরে সাদা সুস্বাগতম ভাব নিয়ে জ্বলে থাকা তাপচুল্লির খুব কাছে বসে থাকবে শক্ত সমর্থ ছোটখাটো সেই মহিলাটি, যার সঙ্গে আমি দেখা করতে চলেছি। হয়তো সে ঝুঁকে থাকবে নিজের প্রিয় সেলাইয়ের কাজের ওপর এবং আমাকে দেখে নিশ্চয়ই চিনতে পারবে, কারণ একসময় আমি তার ভাড়াটে ছিলাম। সে আমরা যতই পাল্টে গিয়ে থাকি না কেন, তার চেহারা ও কণ্ঠস্বর মনে করতে চেষ্টা করলাম, ঠিক যেমন 30 বছর আগে সে বলতো, অল্পতে এত চিন্তা করো না মাই ডিয়ার। এবং আমার মনে পড়ে গেল এ পাড়া ছেড়ে চলে যাওয়ার সময় আমি ওকে জিজ্ঞেস করেছিলাম তার জন্য কি উপহার আনব। সে বলেছিল তার পছন্দ একটু অন্য ধরনের, কারণ তার অসংখ্য পরিচিত জনের মধ্যে অনেকেই তাকে ডাইনি খুঁড়ি বলতো। সুন্দর একটা ঝাঁটা আনলে কেমন হয়? আমি প্রস্তাব দিয়েছিলাম, কারণ ঝাঁটা ডাইনি বুড়িদের 1 নম্বর হাতিয়ার। আমার কথায় সে হেসে উঠেছিল। তারপর বলেছে,
তার সবচেয়ে পছন্দ একটা হাতল ছাড়া লাল রঙের ছড়ি, এবং আমিও তাই এনে দিয়েছিলাম। সেটা নেওয়ার সময় তার কালজয়ী মুখে যে সুন্দর হাসি ফুটে উঠেছিল তা আমি কোনো দিনও ভুলব না। কি বললাম যেন? কালজয়ী মুখ। আমার শরীরে শিহরণ খেলে গেল। সে কি ভয়ে না নির্জনতার জন্য? শক্ত হাতে ছড়িটা চেপে ধরে দরজায় ওটা দিয়ে আঘাত করলাম। এক অচেনা মুখ দরজা খুলে দিল। কেউ আছে? আমি প্রশ্ন করলাম। তারপর মানুষটির মুখে ফুটে ওঠা অভিব্যক্তি দেখে ইতস্তত করলাম। আমি আমি বিশেষ করে ওকেই দেখতে এসেছি, তাড়াতাড়ি বলে চললাম, লন্ডনের ও প্রান্ত থেকে। আমার স্বর শূন্যতায় মিলিয়ে গেল। কেন, আপনি শোনেননি? বছরখানেকেরও বেশি হলো উনি মারা গেছে, তারপরেই তো এ বাড়ি আমরা কিনেছি। খোলা দরজা দিয়ে আলোর বন্যা ঝাঁপিয়ে পড়েছে বাঁধানো পথের ওপর। ফিরে যাবার জন্য ঘুরে রওনা হতেই হাতে ধরা ছড়িটা আমার নজরে পড়ল। ওটার রং লাল। আমি চমকে উঠলাম। তাহলে আমার সঙ্গে রাস্তায় দেখা সেই মহিলাই আমার বন্ধুর প্রেতাত্মা। আমি তাড়াতাড়ি করে আকাশের দিকে তাকিয়ে ভগবানকে উদ্দেশ্য করে বললাম, ঈশ্বর, ওর আত্মাকে শান্তি দিন। শুনছিলেন আমাদের আজকের গল্প দ্য রেড কিং। রচনা E.F. বোজম্যান। কথকের ভূমিকায় রুদ্রনীল, জনৈক ভদ্রলোকের ভূমিকায় সুপ্রতিম, মহিলার চরিত্রে আমি শুভপ্রিয়া। আমাদের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কমেন্ট করে জানান আপনাদের অমূল্য মতামত। ভালো লাগলে বন্ধু ও পরিবারজনের সঙ্গে শেয়ার অবশ্যই করুন। আর শুনতে থাকুন সাসপেন্স স্টেশন মৃতের শহর। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটি নতুন রোমাঞ্চকর পর্ব নিয়ে। সঙ্গে থাকুন।